হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের কম্পিটিটিভ এক্সাম, মানে যারা সরকারি চাকরি পরীক্ষা বা সেমিস্টার পরীক্ষা যাদের আপকামিং আসছে, তোমাদের ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমের স্টুডেন্ট যারা আছো তারা একমাত্র এই ভিডিওটা দেখবে। ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাপ্রোচ অফ সাকসেস ইন কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে? কম্পিটিটিভ এক্সাম কোনগুলো? যারা মেনলি সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছ বা সরকারি পরীক্ষার জন্যে তোমাদের এক্সাম কীভাবে তোমরা ক্লিয়ার করবে এবং সাকসেস পাবে, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের এটা বলবো, ঠিক আছে? দেখো, আমরা জানি যে আমাদের একটা কেরিয়ার প্ল্যানিং, ঠিক আছে? কেরিয়ার প্ল্যানিং বলতে আমরা কি বুঝি? প্রথমে বুঝতে হবে কেরিয়ার প্ল্যানিং বলতে আমরা কি বুঝি। যে কেরিয়ার প্ল্যানিং বলতে আমরা মেনলি যেটা জানি সেটা হচ্ছে আমাদের রাইট ডাইরেকশান। তো আমাদের যে ফ্যামিলির কন্ডিশান থাকে বা ফাইন্যান্সিয়াল কন্ডিশান যেটা থাকে, সেটা ধরো যারা মাধ্যমিক পাস করো, মাধ্যমিক পাস করার পর তোমাদের একটা ফিউচারের একটা ভবিষ্যতের একটা কী বলে ডাইরেকশান তৈরি হয়। মানে কী ডাইরেকশান? কেউ স্বপ্নই ভাবো যে আমরা ITI করব, ডিপ্লোমা করব বা ইঞ্জিনিয়ারিং হব, ঠিক আছে? ইঞ্জিনিয়ার হব বা আমরা বিজনেস করব, ঠিক আছে? এইগুলো নিয়ে ধারণা, বা কোম্পানিতে কাজ করব, জব করব, এইগুলো নিয়ে আমরা একটা কেরিয়ার প্ল্যানিং, ঠিক আছে? কেরিয়ার প্ল্যানিং বলতে আমরা মেনলি আমাদের ফিউচারের কেরিয়ার প্ল্যানিং যেটা আছে সেটা আমাদের বেসিক্যালি দুটো ডাইরেকশান। তো হয়তো আমরা মাধ্যমিক পাস করার পর কেউ 12 করে, আবার কেউ 12 করে না, ঠিক আছে? যারা মাধ্যমিক পাস করে তাদের ক্ষেত্রে দুটো পথ খোলা থাকে, একটা হচ্ছে টেকনিক্যাল, ঠিক আছে, আর হচ্ছে একটা মেডিকেল, ঠিক আছে? এবার মেডিকেলের মধ্যে কিছু কিছু যেমন ফার্মাসি আছে, ঠিক আছে, আর ডি ফার্মাসি আছে, তারপরে হচ্ছে আরও সমস্ত যেমন বেসিক্স অফ কম্পিউটার কোর্সেস আছে, ঠিক আছে? কম্পিউটার কোর্সেস আছে, ঠিক আছে, মাধ্যমিকের পর। এবার মাধ্যমিকটা তোমরা কী করো, কনসিয়াসলি তোমাদের একটা কেরিয়ার, কেউ এমন একটা ডাইরেকশানে যায় যে ডাইরেকশানে তারা ইজিলিভাবে, যেটা তাদের ইজি নয় সেটা রাইট ডাইরেকশান হতে হবে, ঠিক আছে? সেটাই হচ্ছে বেসিক্যালি একটা কেরিয়ার প্ল্যান। মানে ভবিষ্যতে তোমার কী কী পরিকল্পনা আছে, যে আমি এমন একটা সেক্টর বা একটা ডাইরেকশান আমরা যাব, ঠিক আছে? গো টু রাইট ডাইরেকশান অ্যান্ড সেক্টর, ঠিক আছে? তো তোমাকে রাইট ডাইরেকশান বা সঠিক তুমি রাস্তা কখন পাবে? যখন তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে। আর্লি টু আর্লি আমাদের মাধ্যমিকটাই মেন, ঠিক আছে? মাধ্যমিক পরীক্ষা আগিয়ে আসছে, তো সেই ক্ষেত্রে মাধ্যমিকের ক্ষেত্রেই বলছি। তারপর আমরা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও বলবো, তোমরা কম্পিটিটিভ এক্সাম বলে সরকারি চাকরি মিনিমাম 5 থেকে 10 বছর তোমরা এতে দেবে, ঠিক আছে? কম্পিটিটিভ এটার আমি আলোচনা করবো। তার আগে যারা আমার ভাই বোনেরা যারা জানুয়ারি এগিয়ে আসছে, তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের 2 তারিখে পরীক্ষা আছে মাধ্যমিকের, আর মেনলি সামথিং 22-23 তারিখ সামথিং হবে, 21-22, তো সামথিং তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আছে এইচএসের, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। এবার এই যে একটা দেখো, আমাদের একটা লেখা আছে, দেখো এইটা তুমি, ধরো এটা হচ্ছে তুমি, ঠিক আছে? আর এইটা হচ্ছে তোমার ফিউচার, ঠিক আছে? তো ফিউচারটাকে তোমাকে কীভাবে সুন্দরভাবে করতে হবে তোমার ভবিষ্যৎটা। আমরা জানি যে আমরা গ্রামারে পড়েছিলাম না, যে আমাদের কালকে যে গতকাল হচ্ছে সেটা হচ্ছে পাস্ট, ঠিক আছে? পাস্টে মানে কি? গতকাল, মানে গতকাল, ইয়েস্টারডে আমরা
কি দেখেছিলাম, ইয়েস্টার দিয়ে আমাদের যা ঘটেছিল সেগুলো আমরা কিন্তু আর ফিরে পাবো না। মানে 18ই ডিসেম্বর বা 17ই ডিসেম্বর যেগুলো ঘটে গেছে সেগুলো কি আমরা পাবো? আর পাবো না। প্রেজেন্ট মানে এখন, আজকে হচ্ছে 19 তারিখ, তাহলে বর্তমানে আমাদের কি আজকে, এই যে আজকে আমি রাত্রে ভিডিওটা তৈরি করছি, এটা হচ্ছে 19 তারিখ, তাহলে এটা প্রেজেন্ট টাইমে তুমি ভাবতে পারবে, প্রেজেন্ট টাইমে তুমি মর্নিংয়ে উঠে তুমি তোমার যাবতীয় কাজ করতে পারবে, ফের নাইট হলে মানে রাত্রি হলে ফের ঘুমিয়ে পড়বে। এটাই হচ্ছে তোমাদের প্রেজেন্ট। আর এইটা হচ্ছে ফিউচার, ঠিক আছে? এই ফিউচারটাই হচ্ছে আমাদের মেন পাথ, ঠিক আছে? এই পাথ ধরে আমরা কি করব, আমাদের একটা ডাইরেকশান বা রাইট ডাইরেকশান যেটা আছে সেটা কিন্তু আমরা আমাদের ভবিষ্যতের জন্য আমরা সেটা পড়াশোনার মাধ্যমে হোক বা বিজনেসের মাধ্যমে হোক বা জবের মাধ্যমে হোক আমরা কিন্তু করতে পারি, ঠিক আছে? এই গেল ফিউচার, ঠিক আছে? কেরিয়ার প্ল্যানিংয়ের বিষয় বলে দিলাম, ঠিক আছে? এবার কেরিয়ার প্ল্যানিংয়ের দেখো এখানে তোমাদের ইফ ইউ ডোন্ট মেক অফ দেন ডু আই হ্যাভ এনি আদার অপশান। যেমন আমি বললাম, তুমি কিন্তু তোমার যে কোনো অপশানকে বেছে নিতে পারো, সেটা পড়াশোনার পর মানে তোমার মাধ্যমিকটা মেন, ঠিক আছে? মাধ্যমিকটা মেন হওয়ার পর তুমি কিন্তু টেকনিক্যালও যেতে পারো এবং নন টেকনিক্যালও যেতে পারো, ঠিক আছে? এবার বলছি, এখানে তুমি ভাবছো, তুমি অনেকগুলো ভাবছো হোয়াট আই অ্যাম গোয়িং টুডে টু টু ডু, ঠিক আছে? কি আমি কি সত্যি এখানে যেতে পারবো, আমি কি আমার গোলকে সত্যি পূর্ণ করতে পারবো? ক্যান ইউ আর রিয়েলি গেট দেয়ার, মানে আবার তোমার মাথায় চিন্তা আসছে আমি সত্যি কি এটা পারবো? আই অ্যাম শিওর, আমি কি নিশ্চিত হতে পারি রোটেট করতে পারবো, মানে এই পথে যেয়ে আমি কি সাকসেস পাবো? হোয়াট ইজ দ্য রিস্ক, আমার এর মধ্যে কোনো কি ঝুঁকি আসবে? হোয়ার, একটা মাথায় রাখবে, তোমার মাথার মধ্যে এই 3টে জিনিস যেন থাকে, ঠিক আছে? মাইন্ডসেটের মধ্যে এইগুলো থাকে, যে হোয়াট কিভাবে, কি হোয়ার কোথায়, হোয়েন যখন, হোয়াই। এই হোয়াই ওয়ার্ডটা অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করি। হোয়াই কেন হলো, কেন করলে, কেন হলো, কেন বলবো। এই কেন কথাটা আমরা বেশিরভাগ আমাদের যে কোনো কেন দাদা, কেন বলো, কেন এই কাজটা করলে, কেন এই কাজটা করার দরকার ছিল, এইগুলো, এই যে মাইন্ডসেটে এই ওয়ার্ডটা কিন্তু আমাদের হোয়াট কি বুঝলাম না, কি করে হলো স্যার, এটা বলি না, যখন আসবে তখন দেবো, যখন এলে তখন বললে না কেন। আর কোথায় যাচ্ছ, কি কোথায় যেতে হবে, এইগুলো আমরা কিন্তু বলে থাকি বাংলায়, কিন্তু এইগুলো আমাদের পড়াশোনার ক্ষেত্রে, স্টাডি ক্ষেত্রে কিন্তু তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? স্টাডি ক্ষেত্রে তোমরা সেটা টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করো বা নন টেকনিক্যাল বিএ গ্র্যাজুয়েশান যদি করে থাকো, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু বিএসসি যদি করে থাকো, বিএসসির সময় তোমাদের এইগুলো লাগবে, ঠিক আছে? কেমন করে, কি করে, কোথায়, তারপরে হচ্ছে এটা কি, এটা কিভাবে হবে, ঠিক আছে? এইগুলো তোমাদের কিন্তু জিজ্ঞেস করতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড হচ্ছে আমার ক্ষেত্রে, সেটা হচ্ছে হোয়াট। আমরা প্রশ্ন দেখনি হোয়াট, আমি ধরো একটা টেকনিক্যাল কোশ্চেন বললাম, হোয়াট ইজ দ্য আইটিআই, হোয়াট ইজ দ্য আইটিআই কী, হোয়াই টু রিজন, কেন তুমি আসোনি, তার কারণটা কী, ঠিক আছে? এগুলো আমরা কিন্তু মেনলি আমাদের আসে, ঠিক আছে? কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কেন আমার দ্বারাই হলো না, কেন আমি এক্সামটা ক্লিয়ার করতে পারলাম না, ঠিক আছে? হোয়াই, এটা মাথায় চিন্তা। আই থিঙ্ক আমার পড়াশোনা ঠিকঠাক হয়নি, তো সেই ক্ষেত্রে আমি করতে পারি না, ঠিক আছে? এই যে চিন্তা ভাবনা একটা মনের মাধ্যমে আসে, ঠিক আছে? বুঝতে পারলে? এটাই হচ্ছে আমাদের মেন প্রশ্ন, বুঝতে পারলে? ওকে, বলো কেন আমি আইটিআই ভর্তি হব, তুমি বলো না কেন আমি ডিপ্লোমায় ভর্তি হব, হোয়াই টু অ্যাডমিশান ইনটু ইঞ্জিনিয়ারিং কোর্সেস ইজ ডিপ্লোমা পলিটেকনিক, কেন আমি ভর্তি হতে যাব, এই কোর্সটা করলে আমার কি হবে,
কী হবে, দেখো হোয়াট, এই যে হোয়াট, হোয়াই, হোয়ার, এইগুলো কিন্তু এই কনসেপ্টটা তোমাদের কম্পিটিটিভ এক্সামেও কাজে লাগবে। ঠিক আছে, আই এম শিওর অফ দি রুটেড, আমি কি এই রাস্তায় গেলে কিন্তু আমি কি নিশ্চিত পথ পাবো। হোয়ার, কোথায়। হোয়েন, যখন। আর ইউ মাই সাবজেক্ট অ্যাপ্রুটেড, মানে আমি কি এই সাবজেক্ট পড়াশোনা করলে কি আমি ভবিষ্যতে কোনো কাজ পাবো, আমার কি কাজে আসবে, এগুলো কিন্তু তোমাদের আসে। ঠিক আছে, এবার তোমাদের একটা মাথায় রাখবে, এইগুলো তোমাদের মাথায় রাখতে হবে। হোয়াট ইজ দ্য ফ্যাক্টর গো দ্য চয়েস দ্য কেরিয়ার। ঠিক আছে, তুমি বলছে মানে আমাদের যে কেরিয়ার, মানে আমাদের যে ফিউচার, সেটা আমরা কিভাবে একটা ফ্যাক্টরের মধ্যে বুঝবো বা চয়েস করবো। দেখো এখানে তোমাদের কিন্তু ফ্যাক্টর বলে দিয়েছে। ইওর স্কিল, তোমাকে কিন্তু তোমার দক্ষতা, টিম ওয়ার্ক, এটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে লাগে। কম্পিউটিং অর্গানাইজেশন, কম্পিউটিং মানে হচ্ছে কম্পিউটার। ঠিক আছে, কম্পিউটার অর্গানাইজেশন, ইওর স্কিল, কমিউনিকেটিং, তারপর হচ্ছে প্রবলেম সলভিং। ধরো ইওর স্কিল, তুমি কিছু শিখছো বা কোনো কিছুতে দক্ষতা হওয়ার চেষ্টা করছো। ধরো একটা কম্পিউটারে কী হয়, মেনলি সফটওয়্যার থাকে। ঠিক আছে, সেই সফটওয়্যারের মধ্যে কিছু আমরা কিছু জিনিসগুলো জানি, যেমন কিছু এক্সেল ফাইল জানি, কিছু সফটওয়্যার জানি, কিছু জিনিস জানি। আমরা সেখান থেকে কী জানি, সেখান থেকে আমরা তুমি যেমন একটা বিজনেস, ধরো তুমি তোমার বাড়িতে তুমি একটা বিজনেস খুলেছো। ঠিক আছে, ধরো কোনো একটা আর্লি মুদিখানার দোকান খুলেছো। ঠিক আছে, তুমি সেখান থেকে কী করছো, তুমি কাস্টমারকে দিচ্ছ, বা তোমার টিম, ধরো তুমি একটা শপ খুলেছো। ঠিক আছে, ধরো শপ খুলেছো, তুমি একটা টিমকে নিয়ে কাজ করছো। ধরো তোমার একটা টিমের মধ্যে আছে, তুমি টিমের সাথে কাজ করছো, সেটাকে টিমের সাথে তোমার ধরো টিম কাজ করছে তোমার কাছ থেকে, সমস্যাটা তোমার মানে তারা নিয়ে আসছে, তুমি সেটাকে কী করছো, সলভ করছো, মানে সমাধান করছো। প্রবলেম সলভিং মানে হচ্ছে সমস্যা। প্রবলেম মানে তুমি ধরো কোনো একটা তোমার টিমের মধ্যে কেউ আসছে, এসে তোমাকে বললো যে এই সমস্যাটা আছে, তুমি সেটাকে সমাধান করলাম। যেমন তুমি পড়াশোনার ক্ষেত্রেও টিম ওয়ার্ক হয়। ঠিক আছে, টিম ওয়ার্ক হয় পড়াশোনার, দেখবে লাইব্রেরি হলে বা মানে কোচিংয়ে। ঠিক আছে, সেই কোচিংয়ের মধ্যেও টিম ওয়ার্ক থাকে। সেখানে তোমার কিন্তু তুমি ধরো কোনো একটা সাবজেক্টের প্রবলেম দিয়েছো তাকে, কিন্তু সে সলভ করে দিল। ঠিক আছে, এবং কমপ্লিটিং মানে হচ্ছে বেসিক্যালি অর্গানাইজেশন, মানে যে জিনিসটাকে হ্যান্ডেল করছে। ঠিক আছে, এবার হচ্ছে এখানে দেখো বিষয়টা, নেক্সট হচ্ছে ইওর ইন্টারেস্ট, তুমি কাতে ইন্টারেস্ট পাও। মানে তুমি পড়াশোনার সময় তুমি ধরো তুমি পড়াশোনা করছো, স্টাডি করছো। ঠিক আছে, স্টাডি করছো, সেই স্টাডিতে তোমার ইন্টারেস্ট কিসে আছে, সোশ্যাল মিডিয়ায়, না ক্রিয়েটিভি, না সায়েন্টিফিক, না আউটডোর অ্যাক্টিভ। ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু সিকিউরলিভাবে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, দেখো এবার হচ্ছে তোমার এখানে তোমার ইওর লোকেশান, তোমার জায়গা কোথায়, তুমি কোন জায়গায় বাস করছো, এবং তোমার কোয়ালিফিকেশান, এবং ইওর কন্ট্যাক্ট। ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, বুঝতে পারলে। দেখো এখানে তোমাদের তিনটে ওয়ার্ড কিন্তু তোমাদের ডিজাইন মাই বেস্ট লাইফ মাই দ্য পারপাস, এগুলো দেখো। দি সিক্রেট, সাকসেসফুল পিপল নেভার ওয়ার অ্যাবাউট দেয়ার এভার ডুইং। ঠিক আছে, সাকসেসফুল যা পার্সন হয় তারা কিন্তু ভুল থেকেও শেখে, আবার ব্যর্থ হয়েও কিন্তু তারা শেখে। ঠিক আছে, অ্যাবিলিটি, মোটিভেশান, অ্যাটিটিউড, এগুলো তোমাদের কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এক্সাম, দেখো এখানে কিছু মানে পরীক্ষার কিছু প্রস্তুতির জন্য কিছু টিপস দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে দেখো, এখানে কি মাইকেল ফিল্ডস, ঠিক আছে, তিনি কি বলেছেন, উইনার অফ ফোকাস অন উইনিং। ঠিক আছে, যে জেতে সেই কিন্তু ফোকাস রাখে, আর লুজার অফ ফোকাস উইনিং, মানে যে জেতে সে শুধুমাত্র ওই দিকটাই ফোকাস রাখে, আর যে লুজার মানে যে ব্যর্থ, মানে যে হেরে গেছে, বা সে কিন্তু জিতার জন্যে ফোকাস রাখে। ঠিক আছে, এটাই কিন্তু বলেছে। দেখো এখানে প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা। ঠিক আছে, কম্পিটিটিভ এক্সাম
এর জন্যে প্রথমেই হচ্ছে প্ল্যান করা। ধরো তুমি কম্পিটিটিভ এক্সাম, যেমন আজকে 2026-এ একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, ধরো গ্রাম ডাক সেবা, তারপরে জিডি কনস্টেবল, IOCL, ঠিক আছে। তো তুমি তার পরীক্ষার জন্যে যে নন টেকনিক্যাল প্যাটার্ন, ধরো তুমি CITS করবে, ঠিক আছে। CITSের ক্ষেত্রে তোমাকে প্রথমে তোমার কিন্তু 2026-এ মে মাস, জুন মাস, এখন থেকে তুমি কিন্তু প্ল্যান করলে যে আমি CITS করব। CITS করার সাথে আমার যে এক্সাম, যে পরীক্ষাটা হবে, সেটা আমি আগে থেকে 6 মাস আগে আমি থিওরির যেগুলো আছে সেগুলোকে ভালোভাবে দেখব, মক টেস্ট, তারপরে হচ্ছে PYQ, এগুলো আমরা প্ল্যান করলাম। তারপর হচ্ছে কখন করবে, কিভাবে করবে, কত ঘন্টা করবে, কত ঘন্টা সময় ক্লিয়ার করবে, এইগুলো কিন্তু। তারপরে হচ্ছে প্ল্যানের পর স্টাডির কথা, মানে করবে, অ্যাক্ট, মানে সেটাকে তুমি অনুসরণ করবে। ধরো এটা আমি এখানে তোমাদের ড্র করে দিচ্ছি। প্রথমে হচ্ছে প্ল্যান বলেছে। প্ল্যান ধরো সেটা স্টাডি অনেক রকম হয়। এটা হচ্ছে জবের ক্ষেত্রে, ঠিক আছে। এটা জবের ক্ষেত্রে আমরা বলা হচ্ছে, ঠিক আছে। জব মানে কি? জব মানে হচ্ছে মানে গভর্নমেন্ট এবং প্রাইভেটও কিছু কিছু পরীক্ষা নেয়, ঠিক আছে। তো স্টাডি তুমি করবে, তো সেই ক্ষেত্রে তুমি কি করলে, তুমি প্ল্যান করলে, কি প্ল্যান করলে, যে তোমার যে প্রপারলিভাবে তোমার পড়াশোনার যে ডাইরেকশান, দিক, সেটাকে কি করলে, সেটাকে তুমি আওয়ারে কনভার্ট করলে, ঠিক আছে। আওয়ারে কনভার্ট কীভাবে করলে, তোমার পড়াশোনাটা 8 ঘন্টা আমরা মানে দিনে 24 ঘন্টা সময় পাই, তো 8 ঘন্টা তুমি পড়াশোনার দিকে দিলে, ঠিক আছে। সে 8 ঘন্টা বা 12 ঘন্টা, এই 12 ঘন্টা বেসিক্যালি দেয় না, ঠিক আছে। তার ক্ষেত্রে 8 ঘন্টার মধ্যে তুমি বেসিক্যালি ভাগ করলে 4 ঘন্টা তোমার সকালে তুমি প্ল্যান করলে যে 4 ঘন্টা আমি নন টেকনিক্যাল যে এক্সামের যে প্যাটার্ন আছে সেটাকে ফলো করব, আর টেকনিক্যালটা রাত্রে ফলো করব, ঠিক আছে, সন্ধ্যেবেলায়। এটাই হচ্ছে তোমার প্ল্যান। এটা হলো। এবার হচ্ছে বলছে। মানে কি? করো। মানে বেসিক্যালি কি? মানে হচ্ছে করো, ঠিক আছে। কি করবে? তোমার কম্পিটিটিভ এক্সাম হতে কত মাস আছে? 8 মাস আছে, ঠিক আছে। 8 মাস, ধরো 8 মাস আছে। এই 8 মাসটা কিভাবে তুমি কাজ করবে? ধরো 3 মাস তুমি কোনো একটা কোচিং নিলে, ঠিক আছে, আর 3 মাস পর তুমি সেই কোচিংটা ছেড়ে দিলে, ঠিক আছে। তারপরে সেই 3 মাস 3 মাস তুমি নিজে বাড়ি থেকে সেই কোচিংয়ের, ধরো তুমি 3 মাস 6 মাস তুমি কোচিং করলে, আর 2 মাস তুমি বাড়িতে তোমার নিজে থেকে তুমি সেটা স্টাডি করলে, ঠিক আছে। এই যে করছো, তুমি পড়াশোনাটা করছো, ঠিক আছে। কম্পিটিটিভ এক্সামের জন্য তুমি পড়াশোনা করছো, তো সেটা দু ধরনের লেভেলে করা যায়, করা যায়। একটা হচ্ছে সেলফ স্টাডি, আর একটা হচ্ছে কোচিং। এখন বিভিন্ন কোচিং খোলা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, বিভিন্ন, যেমন আমাদের ভদ্রেশ্বরের যে বিখ্যাত কোচিং আছে সেটা হচ্ছে তপোবন স্টাডি সেন্টার, ঠিক আছে। এইটা আমি ওনাকে খুবই মানি ওনার ভিডিও দেখি, তোমরাও দেখতে পারো, ইউটিউবের চ্যানেল আছে, ঠিক আছে। উনি খুবই ভালো মানুষ, ঠিক আছে। উনি খুব ভালো টিচার। আমাকে ওনার প্রত্যেকটা খালি মোটিভেট যে কথাগুলো হয় সেগুলো লাইফে অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে। অ্যাপ্লাই করবে, তোমরাও অ্যাপ্লাই করবে কম্পিটিটিভ এক্সামের জন্য। আমি 1 নম্বরে বলছি, আরও আছে, তপোবন স্টাডি সেন্টার আছে, তারপরে এইদিকে আমাদের সোনারপুরের দিকেও অনেক কিছু কোচিং সেন্টার আছে। তো সেই ক্ষেত্রে তোমরা সেগুলো যে যোগাযোগ করতে পারো। সিমুরের দিকে আছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের সিমুর, তারপরে ব্যান্ডেলের দিকে আছে, ঠিক আছে, অনেক জায়গায় আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো তপোবন স্টাডি সেন্টারকে ফলো করতে পারো। উনি একটা এক্সপিরিয়েন্স টিচার আছে, ঠিক আছে। ওনার অভিজ্ঞতা কিন্তু বিভিন্ন জায়গা থেকে তিনি টিচার
হিসাবে বলবো আমি পারফেক্ট, আর টিচার হিসাবে মানে ছাত্রকে কীভাবে গাইড করতে হয় বা কীভাবে করতে হয় বাঙালি টিচার, তো সেই ক্ষেত্রে আমাদের পক্ষে কিন্তু সুবিধা হবে। ভদ্রেশ্বর তপোবন স্টাডি সেন্টার, ঠিক আছে, এখানে তোমরা কিন্তু যেতে পারো, ঠিক আছে। এই যে করলে তুমি ঠিক করলে, তারপরে হচ্ছে তারপর স্টাডি বেসিক্যালি পড়াশোনার ক্ষেত্রে এই যে স্টাডি মানে পড়াশোনা, এই যে তুমি এখন ধরো তুমি এমনিতে সেমিস্টার পড়াশোনা করছো, বা তুমি ধরো গ্র্যাজুয়েশান করছো, তার সাথে ডিপ্লোমা করছো বা ITI করছো, যাই হোক, সেটা তুমি ধরো তোমার পড়াশোনার ক্ষেত্রে ধরো দুটো প্রেশার আছে। প্রেশার তো আমাদের অনেক ক্ষেত্রে হয়। তো তুমি ITI করছো, ঠিক আছে, বেসিক্যালি আমি ধরো ITI করছো, ঠিক আছে। ITI করার সাথে সাথে তুমি গ্র্যাজুয়েশানটা করছো, ঠিক আছে, ধরো BA BSc যেরকম যারা পড়াশোনা করছো, মানে টেকনিক্যাল বা নন টেকনিক্যাল একসঙ্গে করছো, তার সাথে তুমি কম্পিটিটিভ এক্সামটাকেও যুক্ত করে দিয়েছো, ঠিক আছে। তো এবার পড়াশোনার দিকটা তোমার কীভাবে হবে? তোমার পড়াশোনার দিকটা তুমি লেভেলটা তোমার কিন্তু দেখো, ITI কিন্তু নর্মালি ITI যারা করে তাদের কোনো টেনশান নেই, ঠিক আছে। এই কোর্সটার কোনো টেনশানই নেই, ঠিক আছে। এইটা তোমাকে শুধু কী করতে হবে, CBT পরীক্ষা দিতে যেতে হবে, ঠিক আছে। হল টিকিট নিয়ে তোমাকে বসে পড়তে হবে CBT সেন্টারে। তোমাকে কিন্তু এর দিকটাও দেখতে হবে, কারণ হচ্ছে দেখো, কেউ যদি ফিটার নিয়ে করে বা ডাক্সম্যান মেকানিক্যাল নিয়ে করে বা টার্নার করে বা মেশিনিস্ট করে বা ইলেকট্রিশিয়ান করে, তাদের কিন্তু থিওরির যে প্যাটার্ন সেটার দিকেও দেখতে হবে, এবং সেও গ্র্যাজুয়েশান করছে। এইটাই কিন্তু একটু টাফ লাগবে, কারণ হচ্ছে তাকে টেকনিক্যাল দিকটাও দেখতে হচ্ছে বা নন টেকনিক্যাল দিকটা দেখতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে তাকে বেসিক্যালি কী করতে হবে, তাকে পড়াশোনার দিকটা কিন্তু এই গ্র্যাজুয়েশানের দিকটা আর কম্পিটিটিভ এক্সামের দিকটা একটুখানি তাকে একটু প্রেশার নিতে হবে বা চাপ নিতে হবে। টেনশান করার কোনো দরকার নেই। কম্পিটিটিভ এক্সামের জন্য তুমি 5 ইয়ার্স বা 7 ইয়ার্স মানে এইটা তুমি দিতে পারো, ঠিক আছে। না হলে কিন্তু তুমি ভালোভাবে, বা কেউ 1 বছরের মধ্যে সরকারি চাকরি পেয়ে যায়, কেউ 2 বছর লাগে, কেউ 3 বছর লাগে, কেউ 4 বছর লাগে, 5 বছর লাগে, 10 বছর লাগে। তো তারপরে সে হাল ছেড়ে দেয় বা সে সে কী করে, কোম্পানিতে জব নেয়, ঠিক আছে, কোম্পানিতে যে জবটা নেয়, বুঝতে পারলে। এবার অ্যাক্ট মানে কি? বেসিক্যালি অ্যাক্ট মানে হচ্ছে দেখবে যারা অ্যাপ্রেন্টিসশিপ করে, দেখবে প্রত্যেকটা যখন ভ্যাকেন্সি বেরোয়, দেখবে লেখা থাকে 1960 অ্যাক্ট। মানে কি? মানে প্রতিষ্ঠান, ঠিক আছে। তোমাকে কিন্তু ভাই প্রতিষ্ঠিত হতে হবে, ঠিক আছে। প্রতিষ্ঠিত মানে সেই প্রতিষ্ঠিত নয় যে আজ করলুন কালকেই প্রতিষ্ঠিত হয়ে গেলুন, তো সেই ক্ষেত্রে নয়। তোমাকে প্রতিষ্ঠিত হতে গেলে তোমাকে এখানে কী করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। 2 ধরনের ওয়ার্ক হয়, ঠিক আছে, হার্ড ওয়ার্ক আর একটা সফট ওয়ার্ক, ঠিক আছে। হার্ড ওয়ার্কটা মানে হচ্ছে কঠোর পরিশ্রম, ঠিক আছে। ধরো ওই যে ব্যক্তির কথা বললাম বা যে স্টুডেন্টের কথা বললাম, সে ITI প্লাস BA প্লাস কম্পিটিটিভ, এই 3টে কিন্তু সে সামলাচ্ছে। তারপর তার সাথে কেউ যদি কাজ করে, ঠিক আছে, কিন্তু তার মাথা ওভারহ্যাং হয়ে যাবে, সে পাগলা হয়ে যাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কেউ এরম প্রসিডিউরে যাবে না, ঠিক আছে। তো আমি কথাটা বলেও মানে হাসি পেয়ে গেছে, ঠিক আছে। সফট ওয়ার্ক মানে হচ্ছে খুব অল্প সময় পড়া, বা ধরো 4 ঘন্টার পড়াটাকে সে 1.5 ঘন্টার মধ্যে ক্লিয়ার করে ফেললো, ঠিক আছে। আর সে আর মানে 3 ঘন্টা সময় নিল, মানে 1.5 ঘন্টা সে ITIটা দেখছে না, কারণ হচ্ছে ITIটা তোমাদের টিচার বা তোমার যে সমস্ত টিচাররা থাকে, তারাই কিন্তু কিছুটা তোমাকে হেল্প করে দেয়, ঠিক আছে। ওয়ার্কশপ ক্যালকুলেশান, তারপরে হচ্ছে তোমাদের টেট থিওরি, যে CBT, তারপরে এমপ্লয়েটিভ স্কিল, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা তোমাদের কলেজে হয়। তো সেই ক্ষেত্রে তোমাদের CBTটা তোমাদের অন্য কলেজে যে দিতে হয়, তো সেক্ষেত্রে বেসিক্যালি সেই ব্যাপারটা নয়। আর গ্র্যাজুয়েশান বিষয়টা হচ্ছে তোমাদের হোম সেন্টারে হয়, সেমিস্টার এখন করে দিয়েছে, তো সেই ক্ষেত্রে হোম সেন্টারের মধ্যে যে পরীক্ষাটা দিতে হয়। এবং কেউ যদি ডিপ্লোমা করে, তো সেই ক্ষেত্রে তারও বেসিক্যালি সেমিস্টার কিন্তু হোম সেন্টারে হয়। চিন্তা করার নেই, কিন্তু সে কম্পিটিটিভ এক্সামটাও তার সাথে করতে পারে। কেউ যদি প্রেশার নিতে পারো বা তোমার
করার কোনো অ্যাক্ট থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এটা করতে পারো। বুঝতে পারলে কি বললাম? আরেকবার আমি রিপিট করে দিচ্ছি। প্রথমে হচ্ছে এইটা হচ্ছে সাকসেস চার্ট, ঠিক আছে, মাথায় রাখবে। 1 মিনিট। সাকসেস চার্ট, ঠিক আছে। প্রথমে কি হচ্ছে, প্রথমে হচ্ছে প্ল্যান, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে ডু, তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে স্টাডি, তারপরে তারপরে হচ্ছে তোমাদের অ্যাক্ট, সরি, তারপর হচ্ছে স্টাডি, তারপর হচ্ছে অ্যাক্ট। বুঝতে পারলে? প্ল্যানের কথা বলে দিলাম, ডু কীভাবে করবে, স্টাডি কীভাবে পড়াশোনা করবে, কীভাবে সেই অ্যাক্ট বা প্রতিষ্ঠিত হবে, সেই ক্ষেত্রে সাকসেসের সাথে কম্পিটিটিভ, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। দেখো এখানে তোমাদের কি বলেছে, কম্পিটিটিভ ওয়ার্ল্ড মানে কম্পিটিটিভ মানে কি, কম্পিটিটিভ মানে হচ্ছে কম্পিটিটিভ পৃথিবী বা ওয়ার্ল্ড। বলছে হাউ ক্যান উই স্টাডি অফ ফোকাস দিস, মানে তুমি কিভাবে তোমার কম্পিটিটিভ এক্সামটাকে, হাউ মানে এইটাও কিন্তু তোমাদের কিন্তু ওই কনসেপ্টের মধ্যে পড়ে গেল, ঠিক আছে। যেটা বলেছিলাম যে বুঝতে পারলে, হোয়াই, হোয়াট, হাউ, তো আরও সে বেসিক্যালি সিম্পল ওয়ার্ড যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে থাকে। কিভাবে তোমার এই কম্পিটিটিভ যে জগৎটা, সেই কম্পিটিটিভ জগৎটা মানে সরকারি বা বেসরকারি চাকরির জগৎটাকে কীভাবে তুমি একটা ফোকাসে আনবে, ঠিক আছে, কীভাবে আমরা করতে পারবো এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। দেখো এখানে একটা সমুদ্র ঢেউ দিয়েছে, দেখো এইটা তোমরা দেখে কিন্তু বুঝতে পারবে। দেখো সাকসেস পেতে গেলে কিন্তু তোমাকে কিন্তু কঠোর পরিশ্রম আর কঠোর তোমাকে কিন্তু দেবে। ধরো এইখানে ধরো তুমি দাঁড়িয়ে আছো, ঠিক আছে, তোমাকে যেতে হবে কোথায়, এইখানে দাঁড়িয়ে আছো, বা ধরো এটা হচ্ছে সমুদ্র, ঠিক আছে, এটা ভাবুনি যে সমুদ্র, ঠিক আছে, 1 মিনিট লিখে দিই, সমুদ্র, ঠিক আছে। এই সমুদ্রর তুমি এইটা ধরো এইটা তোমার তোমাকে ভালো করে বোঝাতে হবে। এটা হচ্ছে তোমার মাধ্যমিক, ঠিক আছে, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক। কেউ এইতে গ্র্যাজুয়েশান যায়, ধরো এটা বিএ বা ডিপ্লোমা, ঠিক আছে, বা আইটিআই, ঠিক আছে, বুঝতে পারলে। এটা মাধ্যমিক, তুমি একটা সমুদ্রের একটা ইট বা একটা পাথর পার করলে, পার করার পর 2 বছর পর তুমি মানে 11-12 মানে তোমার 2 বছর লাগছে, ঠিক আছে, 2 ইয়ার্স, তাহলে 2 ইয়ার্সের মধ্যে তুমি এটা বেছে নিলে। তারপরে ফের তুমি এবার কলেজ লাইফে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে স্টুডেন্ট লাইফ, ঠিক আছে, স্টুডেন্ট লাইফ বা স্কুল লাইফ, তারপর হচ্ছে কলেজ লাইফ হয়, তারপর ইউনিভার্সিটি লাইফ হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের ইউনিভার্সিটি লাইফের পর আরও যারা ডক্টর হয় বা পিএইচডি করে তাদের বিষয়টা আলাদা, বা রিসার্চ করে তাদের বিষয়টা আলাদা। এটা হচ্ছে তোমাদের কলেজ লাইফ। কলেজ লাইফের পর তোমাদের কিন্তু আসে তোমাদের ফাইনাল জীবনের প্রথম ধাপ, ফিউচার, ঠিক আছে, ফিউচার লাইফ, ঠিক আছে। এটা হচ্ছে মাধ্যমিক, এটা হচ্ছে তুমি কম্পিটিটিভ এক্সামের জন্য এইটা তুমি বেসিক্যালি তুমি কম্পিটিটিভ মানে এই একটা ধাপ আগালে, এই একটা ধাপ আগাতে তুমি কিন্তু তোমার ফাইনালি তোমার এইটা কিন্তু বেসিক্যালি এই যে ধাপটা আগালো এটা তোমার গেল পড়াশোনার জীবনের পর কিন্তু তোমার আরেকটা আসে এই যে সমুদ্রর ঢেউটার মানে কি, এই সমুদ্রর ঢেউটার মানে হচ্ছে তোমাকে এক ধাপ আগাতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে। এবার হচ্ছে তোমাকে কি কি ফেস করতে হবে, ঠিক আছে, ফেস মানে কি, তোমাকে কি কি
কম্পিটিটিভ যে তুমি জগতে ঢুকবে, এই যে সমুদ্র যে বিষয়টা বললাম, বা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান, ITI, ডিপ্লোমা, বিটেক, এই সমস্ত যে কোর্সেসের ভেতরে ঢুকে পর তোমার কিন্তু একটা জীবনের ধাপ আসে, সেটা হচ্ছে তোমার জীবন গড়ার ধাপ, ঠিক আছে। সেখানে তোমাকে কিন্তু অনেক কিছু ফেস করতে হবে, ঠিক আছে। যেমন চ্যালেঞ্জিং টাস্ক, তোমাকে চ্যালেঞ্জ নিতে হবে। ধরো তুমি কম্পিটিটিভ এক্সামের জন্য 2 বছর দিলে বা 3 বছর দিলে, তার আগেও কিন্তু তুমি সরকারি চাকরি পেয়ে গেলে। তুমি একটা চ্যালেঞ্জ টার্গেট করলে, দেখবে যারা আমাদের এখন বিখ্যাত যারা পোম বলো, কবি বলো, খেলোয়াড় বলো, এরা মানে একটা জীবনের চ্যালেঞ্জ নিত যে আমাকে এই টার্গেট, মানে এই যে আমার গোল সেটিং, সেটাকে যে আমাকে পূর্ণ করতে হবে বা আমাকে নিতে হবে। একটা টাস্ক তৈরি করতে জীবনে। কী টাস্ক তৈরি করতে হবে? ধরো যারা লিডার আছে, নেতা আছে, তারা কিন্তু অপোজিট যে পার্টি থাকে সেই পার্টির লিডারগুলোকে কী করে? টার্গেট করে। কারণ তারা চ্যালেঞ্জ করে যে ধরো 2026-এ এখন বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ দল বিজেপি, তৃণমূল, টিএমসি, তারপরে ISF, তারপর আরও সমস্ত যে দলগুলো আছে তারা কী করে? চ্যালেঞ্জ করে। বিজেপি তৃণমূলকে চ্যালেঞ্জ করে, টিএমসি বিজেপিকে চ্যালেঞ্জ করে, আবার ISF টিএমসি বিজেপি দুটোকেই কিন্তু চ্যালেঞ্জ করছে, ঠিক আছে। তো এই যে চ্যালেঞ্জ কথাটার মানে হচ্ছে তুমি কাউকে টার্গেট করছো না, তুমি কিন্তু চ্যালেঞ্জ নিচ্ছ যে আমি ওই জিনিসটা করে ছাড়বো বা ওই জিনিসটা আমার, কারণ নয়, ঠিক আছে। রিকোয়ার অফ দ্য লেন্থ অফ দ্য হোমওয়ার্ক, ঠিক আছে। তুমি কিন্তু বারবার যে টাস্কগুলো বা তুমি যে কম্পিটিটিভ এক্সাম সেলফ স্টাডি করো, বা তুমি নোট থেকে, PYQ থেকে, তারপরে হচ্ছে ক্লাসমেট, মক টেস্ট, সমস্ত কিছু কিন্তু তুমি একটা মানে হোমওয়ার্ক, মানে বাড়ির কাজ তোমাকে কিন্তু লেন্থলিভাবে দেওয়া হলো, ঠিক আছে। বাড়ির কাজ যেগুলো আছে সেগুলো, ঠিক আছে। তারপরে হচ্ছে কী ফেস করতে হবে, যেমন বাড়ির কাজ যেগুলো থাকে, তারপর যে নিড অফ থট অফ প্রিপারেশান, মানে তোমার যে প্রস্তুতির যে দরকার সেগুলো কিন্তু তোমাকে ফেস করতে হবে। স্টাডি অফ মাল্টি ডিসিপ্লিন অফ সাবজেক্ট এরিয়া। মাল্টি ডিসিপ্লিন মানে কি? ডিসিপ্লিন মানে হচ্ছে আদর্শ, মানে তোমার পড়াশোনার কিন্তু ডিসিপ্লিন কিন্তু অনেকটা বেশি হতে পারে, কম হতে পারে, ঠিক আছে। ডিটেল অফ স্টাডি অফ প্রেসক্রাইব সিলেবাস। ধরো তুমি কম্পিটিটিভ এক্সামের জন্যে বিভিন্ন ধরনের 4-5টা, 5-6টা, 7টা, 8টা বই কিনে ফেললে, সেই বইয়ের মধ্যে যে সিলেবাসগুলো আছে সেই সিলেবাসগুলো কিন্তু প্রেসক্রাইবভাবে তুমি কিন্তু ডিটেলভাবে বা মানে পড়াশোনা করতে শুরু করলে তোমাকে কিন্তু সেই পড়াশোনার দিকটা কিন্তু ফেস করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কন্টেন্ট অফ লং টার্ম মেমোরি, মানে তোমার কিন্তু তোমাকে কম্পিটিটিভ এক্সামের সাথে, ধরো কেউ যদি গ্র্যাজুয়েশান করছে বা ডিপ্লোমা করছে বা বিটেক করছে, তো সেই ক্ষেত্রে তাকে কিন্তু তার দুটো দিকটা কিন্তু ফেস করতে হবে। এবং লং টার্ম মেমোরি, মানে আমাদের লং টার্ম মেমোরি বলতে আমাদের হচ্ছে বহু গুণ, মানে আমাদের একটা মেমোরির মধ্যে আমাদের দুটো মন হয়, একটা সচেতন অবচেতন মন, আর একটা হচ্ছে মানে সাবকনসিয়াস মাইন্ড, আর মানে দু ধরনের মন হয়। তো সেই মেমোরিতে মধ্যে তোমাকে লোড রাখতে হবে, ঠিক আছে। প্র্যাকটিস টেস্ট অ্যান্ড মক টেস্ট, আমি যেটা বললাম প্র্যাকটিস টেস্ট মানে হচ্ছে বেসিক্যালি তুমি ধরো তোমার টিচার বা তোমার কোচিংয়ের যে টিচার তাকে কী করতে দিয়েছে, তোমাকে প্র্যাকটিস টেস্ট, মানে তোমাকে ধরো পুরোনো সালের PYQ দেওয়া আছে, সেগুলোকে তোমাকে প্র্যাকটিস করতে দেওয়া আছে। আর মক টেস্ট মানে হচ্ছে রেগুলার, ধরো একটা অ্যাপ আছে, প্রত্যেক রেগুলার কোচিংয়ের কিন্তু একটা করে অ্যাপ থাকে, সেই অ্যাপের মধ্যে তোমাকে প্রত্যেক দিন কিন্তু মক টেস্টের জন্য, যেমন দেখবে ITI যারা করে তারা কিন্তু আমাদের নিমির যে অনলাইন অ্যাডমিশান, যে নিমি মক টেস্ট যেটা আছে সেটা ডাউনলোড করে কিন্তু তারা পরীক্ষার আগে 2-3 মাস আগে থেকে কিন্তু মক টেস্ট দিতে শুরু করে, ঠিক আছে। সাইকেলিক ইভেন্ট অ্যান্ড পারফর্ম, তোমাকে প্রস্তুতি নিতে হবে একটা সাইকেলিক, তার মানে সাইকেলিক মানে হচ্ছে একটা রোড ম্যাপ তৈরি করতে হবে, ঠিক আছে। রোড ম্যাপ মানে হচ্ছে মানে রাস্তার ম্যাপ নয়, মানে তুমি রাস্তায় যাচ্ছ বা গাড়ি নিয়ে যাচ্ছ, রোড ম্যাপ দেখছো, তো সেই ক্ষেত্রে রোড মানে হচ্ছে স্টাডি রোড ম্যাপ, ঠিক আছে। তোমার পড়াশোনার যে রোড ম্যাপ সেটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে। এখানে বেসিক্যালি সেটাই বলেছে।
প্রিপেয়ার মানে এক্সাম হওয়ার 2-3 মাস বা 8 মাস হোক, 4 মাস হোক, 5 মাস হোক, 1 বছর হোক বা অতদিন লাগে না, 3-4 মাস পর বা 2 মাস পর, 1 মাস পর এক্সাম হয়। তো সেক্ষেত্রে 1 মাস তোমাকে কিন্তু 1 মাসের আগে, ধরো তোমার পরীক্ষা হবে মে মাসে, তুমি এখন থেকে যদি প্রস্তুতি নাও সেক্ষেত্রে তোমার পারফরমেন্স কিন্তু খুবই ভালো হবে, ঠিক আছে। এবার হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট মানে নিজে থেকে ম্যানেজ করা। মানে ধরো তুমি কোচিং নিতে পারোনি বা তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য তুমি নিজে থেকে সেলফ স্টাডি করছো, তো সেক্ষেত্রে তোমাকে সেলফ ম্যানেজমেন্ট মানে নিজে থেকে ম্যানেজ করা। মানে ধরো একটা বিয়ে বাড়ি লেগেছে, ঠিক আছে, বিয়ে বাড়িতে কী হয়, বিয়ে বাড়িতে কিন্তু সেলফ ম্যানেজ করতে হয়, ঠিক আছে। ম্যানেজমেন্ট কথাটা আসছে ম্যানেজ থেকে, ঠিক আছে, বা ম্যানেজার থেকে, ঠিক আছে। তো ম্যানেজ করাটা মানে বিয়ে বাড়ি লেগেছে, ধরো এখন তো শীতকালের সময় বা ডিসেম্বর মাস চলছে, তো সেই ক্ষেত্রে এখন দেখবে বিভিন্ন জায়গায় বিয়ে বাড়ি হচ্ছে। তো একটা হচ্ছে বরযাত্রী থাকে আর একটা হচ্ছে কনে যাত্রী থাকে, ঠিক আছে, মেয়ে ছেলে 2 যাত্রী থাকে। তো বরযাত্রীতে বেশি চাপ থাকে না, ঠিক আছে, কনে যাত্রীতে বেশি চাপ থাকে। ছেলের বিয়ের সময় অতটা চাপ থাকে না, মেয়ের বিয়েতেই বেশি চাপ থাকে, ঠিক আছে। এটা কিন্তু তোমরা সোশ্যালিভাবে দেখেছো। এবং টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে, সেই বিয়ে বাড়িতে দেখবে তোমার বাবা বা তোমার মা, তোমার ভাই যেই থাকবে সে কিন্তু একটা ম্যানেজ করে, নিজে থেকে ম্যানেজ করে। ধরো কারোর কোনো কিছু দরকার হয়, সে সেইটাকে ক্লিয়ারলিভাবে যে তাকে জিজ্ঞাসা করে কী দরকার ভাই বলো, কী বলো, যাই তার সাথে তো এখন রিলেটিভ হচ্ছে বা সম্পর্ক হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু বিয়েবাড়িতে কী হয়, মানে তোমার বাবা তোমার মা সেগুলোকে কী করে, একটা টাইম ম্যানেজমেন্ট মানে হচ্ছে সময়কে ম্যানেজ করা, ঠিক আছে। সময়কে কীভাবে ম্যানেজ করবে, ধরো তুমি পড়াশোনার ক্ষেত্রেও সেটাও তুমি কাজে লাগাও, ঠিক আছে। পড়াশোনার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে তোমাকে কিন্তু টাইম ম্যানেজমেন্ট মানে টাইমকে ম্যানেজ করতে হবে। ধরো তোমার বাবা একটা বিজনেস করে, ঠিক আছে, মানে জুতোর ব্যবসা করে বা তোমার মেডিকেল শপ আছে বা তোমাদের হার্ডওয়্যারের দোকান আছে। তো সেই ক্ষেত্রে তোমার বাবা সকাল 6টার সময় ওঠে, 5:30 বা 6টার সময় ওঠে। সে কী করে, তোমার টাইম ম্যানেজ করে, মানে সময়টাকে ম্যানেজ করে। প্রত্যেক বাবা কিন্তু প্রত্যেকটা সময় যাদের বাবা আছে তারা দেখবে সকাল 5:30 বা 6টার সময় ওঠে। কারণ হচ্ছে তাদের একটা মাথার মধ্যে চিন্তা থাকে যে আমার পরিবারের ছেলে বউ যে আছে, বিবি বাচ্চা কী খাওয়াবো। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু সকালবেলা, কোনো বাবা যদি চাকরি করে বা জব করে, তারা কিন্তু সে কী করে, তাড়াতাড়ি বেরিয়ে যায় ঘর থেকে, মানে 5:30টার লোকাল বা 4:30 তার যদি অনেক দূর জায়গায় যদি ডিউটি পড়ে, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু সেই টাইমটাকে ম্যানেজ করে কিন্তু তাদেরকে, ধরো কেউ একটা স্টুডেন্ট কলেজ যাচ্ছে, ঠিক আছে, তাকেও কিন্তু সেলফ ম্যানেজ করতে হবে। মানে ধরো সে বেলদা পলিটেকনিকে পড়াশোনা করে, ঠিক আছে, বেলদা পলিটেকনিকে পড়াশোনা করে, তাকে তার বাড়ি হচ্ছে বাগবাজার, কলকাতা বাগবাজার বা অন্য জায়গায় কোনো বাড়ি, তাকে বিভিন্ন জায়গায় বাড়ি থাকে, তা ধরো সিমোরে বাড়ি, তাকে ট্রেনের যে টাইম সিস্টেমটা আগে জানতে হবে, তারপরে যে তাকে টাইমটাকে ম্যানেজ করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু সেটাই বলেছে, ঠিক আছে। এবার ইনসোর্স অফ সেট অফ দ্য টার্গেট হুইচ ইজ ক্যান বি দ্য অ্যাচিভ, ঠিক আছে। তাহলে কী বলছে, তোমার যে লক্ষ্য, তোমার যে অ্যাচিভ, তোমাকে কিন্তু ইনশোর করতে হবে। ইনশোর মানে হচ্ছে শিওর, মানে নিশ্চিত করতে হবে। ধরো তুমি টার্গেট করেছো, মানে তুমি ধরো রেলের চাকরি করবে, বা তুমি স্কুলে চাকরি করবে, বা তুমি কলেজে চাকরি করবে, ঠিক আছে, তুমি একটা টার্গেট ফিক্সড করেছো, ঠিক আছে, বা তুমি বিজনেস করবে, ঠিক আছে, তুমি জব করবে, যাই করবে, তুমি ডাক্তারি পড়াশোনা করবে, তুমি একটা টার্গেট করেছো, ঠিক আছে। তোমার জীবনে একটা টার্গেট হচ্ছে আমি ডাক্তার হব, জীবনের টার্গেট হচ্ছে আমি উকিল হব। প্রত্যেক দেখবে কোনো ক্ষেত্রে দেখবে একটা কথা আছে যে মাধ্যমিকের পর বিভিন্ন লাইনে সবাই চলে যায়, কেউ গ্র্যাজুয়েশন করতে চলে যায়, কেউ ডাক্তারি পড়তে পারবার জন্য মানে সায়েন্স নিয়ে তারা কিন্তু তাদের ক্লিয়ারলিভাবে তাদের কেউ ফার্মাসি পড়ে মানে ওষুধের দোকান খুলে বসে আছে, বিজনেস করছে। তো সেই ক্ষেত্রে সে কিন্তু তার টার্গেটটাকে সে কী করবে, প্রথমে টার্গেটটাকে অ্যাচিভ করবার জন্য সে কিন্তু সেই পদ্ধতিগুলো, প্রসিডিওরগুলো কিন্তু জানবে। ধরো একটা বিজনেস কেউ দাঁড় করাতে চায়, তো সেক্ষেত্রে বিজনেস করতে গেলে কিন্তু একটা মাইন্ডসেট দরকার, বিজনেস করতে গেলে একটা টাইম দরকার, সময় লাগবে, 1 বছর লাগবে, 2 বছর লাগবে, 4 বছর লাগবে, সে তারপর সাকসেস পাবে। মানে তার কিন্তু সাকসেস মানে সফলতার টপিকটা কিন্তু সে অ্যাচিভ করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ম্যানেজ ইউর শিডিউল দ্য ম্যানার দ্যাট অফ দ্য সাফিসিয়েন্সি অফ ক্যান বি ডিটেকটিভ টু দ্য
প্রিপারেশান, ঠিক আছে। তাহলে কি ম্যানেজ মানে কি, ম্যানেজ মানে হচ্ছে ব্যবস্থা, ঠিক আছে। ইওর শিডিউল, তুমি শিডিউল মানে হচ্ছে পদ্ধতি বা অনুসরণ, ঠিক আছে। শিডিউল মানে ধরো একটা ইন্ডাস্ট্রিতে দেখবে যারা আমি কি বলবো, ধরো তোমার একটা সাইকেলের দোকান আছে, ঠিক আছে। সাইকেল বা তুমি বাড়িতে দেখবে, তোমার বাড়িতে যদি সাইকেল থাকে, তো সাইকেল তুমি ধরো কারোর কাছ থেকে ম্যানেজ করে নিলে, তুমি সাইকেলের যে প্রসিডিওরটা দেখবে যে একজন মানুষ প্রত্যেক দিন সেই সাইকেলটা বা রোজ সেই সাইকেলের, রোজ নয়, সপ্তাহ, মাস, বছর পর কিন্তু সে মোবিল দেয়, ঠিক আছে। একটা শিডিউল থাকে, তার সিস্টেম থাকে। আর ধরো তোমার বাবা রেলের চাকরি করে, বা তোমার বাবা স্কুলের মাস্টার, বা তোমার বাবা ডাক্তার, তো তোমার বাবা কি করবে, তোমার বাবা একটা শিডিউল ফলো করবে। কি করবে, যে তোমার বাবা প্রত্যেক দিন একটা শিডিউল ফলো করবে। সেটা মানুষের ক্ষেত্রে সাফিসিয়েন্সি অ্যান্ড ডিঅ্যাক্টিভ মানে হচ্ছে তোমার বাবা সেই শিডিউলটা ফলো করলো। ধরো তোমার বাবা রেলে চাকরি করে, বা তোমার বাবা রেলের সার্ভিস করে, বা তোমার বাবা ডাক্তার। তো ডাক্তার হলে তাকে কি প্রত্যেক দিন একটা শিডিউল বানাতে হবে। ধরো সে সকালবেলায় বেরিয়ে গেল, আবার দুপুরবেলায় চলে আসলো, আবার বিকেলবেলায় বেরোলো, সে রাত্রিবেলায় চলে এলো। তো তার একটা বিজনেস যাকে বলে, ডাক্তার মানে কি বিজনেস। আর যদি কেউ, তোমার বাবা যদি জব করে, তো সেক্ষেত্রে তোমার বাবাকেও একটা শিডিউল মানতে হবে, কারণ সে সরকারি চাকরি করুক বা বেসরকারি করুক। তোমার বাবাকে ফ্যাক্টরিতে 8 ঘন্টা হয়, আবার সরকারি চাকরির ক্ষেত্রে 8 ঘন্টা হয়, 12 ঘন্টা হয়। তো তোমার বাবা সেটাকে কী করে, শিডিউলটাকে মেনশান করে, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে তোমার বাবাও কি একটা ডিটেকটিভ পারসন, ঠিক আছে। পরীক্ষাটাও সেই সেম, ঠিক আছে। এবার যে বিষয়টা আছে সেটা হচ্ছে ডু দিস অফ ইয়োর বেনিফিট। তুমি এইখান থেকে তুমি কি সুবিধা পেলে, ঠিক আছে। তুমি কি সুবিধা পেতে পারো, ঠিক আছে। এই যে কম্পিটিটিভ এক্সামের জন্য তুমি কি সুবিধা পেতে পারো, সেটা হচ্ছে অনলাইনে অ্যাটেন্ড করতে পারো, ঠিক আছে। অফলাইন ক্লাস রেগুলার, তুমি অফলাইনেও যে কিন্তু ক্লাস করতে পারবে রেগুলার, অনলাইনেও রেগুলার করতে পারবে, অফলাইনেও করতে পারবে। যেমন কোভিডের সময় আমাদের কিন্তু কলেজে কিন্তু আমাদের ঘরে যেতে হয় না, ঘরে বসেই কিন্তু আমাদের গুগল মিটেই কিন্তু ক্লাস হয়েছে। আরও সমস্ত যে অ্যাপ আছে সেই ক্লাসগুলো কিন্তু নিয়েছে, ঠিক আছে, ক্লাসমেট, ঠিক আছে, আরও সমস্ত যে টিচারের উপরে। তারপরে যে রিসিভ অর ডেলি বেসিস, মানে রিসিভ মানে পুনরায় রোজ কিন্তু তোমাকে বেস করে কিন্তু যেতে হবে। সলভ টাইম অফ বাউন্ডারি ইউজ মক টেস্ট অ্যান্ড মডেল পেপার, ঠিক আছে। মডেল পেপার মানে হচ্ছে মেনলি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে দিতে হবে, এবং মক টেস্ট যেটা আছে সেটা কিন্তু তোমাকে রেগুলার দিতে হবে, ঠিক আছে। রেগুলার দিলে কি হবে, তুমি পরীক্ষার হলে যেমন তোমাদের 1 মিনিট। তো বুঝতে পারলে মক টেস্ট একই, যেমন নিট এক্সামের জন্য কি করা হয়, নিট এক্সাম যারা ডাক্তারি পরীক্ষার জন্য নিট এক্সাম দেয়, যেটা 720 নম্বরের পরীক্ষা হয়, ঠিক আছে। তারা কি করে, ধরো এখন বিভিন্ন ধরনের কোচিং আসছে, আকাশ আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের ওই যে অলোক পান্ডে যে কোচিং আছে, সে মানে বাইজুস, আরও সমস্ত যে আকাশ, বাইজুস, তারপরে হচ্ছে ফিজিক্সওয়ালা, ঠিক আছে। এইগুলো কিন্তু তারা কি করে, তারা ডেলি বেসিস কিন্তু মক টেস্ট, মডেল পেপার কিন্তু করায়, ঠিক আছে।
এই যে বেসিক্যালি কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাকে কিন্তু এইগুলো রেগুলারলিভাবে করতে হবে। রাইস অফ দ্য ডাউট কোশ্চেন এনি রিস অফ ডাউট। ধরো তুমি কোনো একটা কোশ্চেন ডাউট লাগলো, ধরো তুমি একটা ম্যাথ করছো, ঠিক আছে, বা ফিজিক্স করছো, বা তুমি কেমিস্ট্রি করছো, বা রিজনিং করছো, বা জিকে করছো, তোমাকে কিন্তু একটা কোশ্চেন কিন্তু তোমার ডাউট লাগছে, সেটাকে ক্লিয়ারলিভাবে তুমি কোচিং থেকে হোক বা ইউটিউবে এখন বিভিন্ন ধরনের যে টিচার আছে, এক্সপিরিয়েন্স টিচার আছে যারা ইউটিউব চ্যানেলে খুলে বসে আছে, তো তাদের থেকেও তুমি কিন্তু তোমাদের ডাউট তুমি সলভ করতে পারো। বা আমাদের ডাউট সলভ করার জন্য একমাত্র রাস্তা আছে গুগল, ঠিক আছে, গুগলে যেও তুমি কিন্তু সলভ করতে পারো। বিভিন্ন ধরনের অ্যাপ আছে, ঠিক আছে, সেই অ্যাপগুলো তোমরা যদি বলো ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু সমাধান করতে পারো, ঠিক আছে। কোশ্চেন ইফ ইউ এনি মানে যে কোনো প্রশ্ন হতে পারে, ঠিক আছে। চুজ অফ কোচিং, তোমাকে কিন্তু ভালো একটা কোচিং চয়েস করতে হবে এবং ইনস্টিটিউট বা টিচার ওয়াইজলি সেখানে কিন্তু ভালো টিচার দেখতে হবে। ধরো এখন আজকাল যে কোচিংগুলো আছে, যে তারা ইনস্টিটিউট মানে সেন্টার তো খুলে রেখেছে, কিন্তু সেরকম নয়। যেমন ফিজিক্সওয়ালা, তারপরে হচ্ছে আকাশ, আরও সমস্ত তপবন স্টাডি সেন্টার, এরা কিন্তু একটা টিচার বলা যায়। এদের যে পড়াশোনার যে কনসেপ্ট আছে সেগুলো কিন্তু খুবই পাওয়ারফুল, যাকে বলে। গেট ইউর কনসেপ্ট অফ ক্লিয়ার মানে তোমাকে কিন্তু প্রত্যেকটা জিনিস বা সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমাকে ক্লিয়ারলিভাবে কনসেপ্টটাকে কিন্তু ক্লিয়ারলিভাবে দেখতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে ফোকাস মানে কি? ফোকাস, ধরো তোমার টিচার যে কনসেপ্টটা বোঝাচ্ছে সেইটা কিন্তু ফোকাস রাখতে হবে তোমার সরকারি চাকরির ক্ষেত্রে, ফোকাস রাখতে হবে তোমার জীবনের দিকে, ফোকাস রাখতে হবে সব দিকে। ফোকাস কথাটা মানে ফোকাস মানে কি? ফোকাস মানে হচ্ছে এক চোখ পরিমাণ তোমাকে সরালে হবে না, তোমার টিচার যেগুলো বলবে সেগুলোকে কিন্তু তোমাকে কারেন্টলিভাবে ফোকাস রাখতে হবে। সলভ অফ প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপার, আমি বললাম PYQ তোমার কিন্তু সলভ করা, PYQ সেগুলোকে স্ট্র্যাটেজি করা, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে হোয়াট নিড বি ডান, ঠিক আছে। ইন্টারেস্ট তোমাকে কিন্তু বলছে কেন, কীভাবে আমাদের দরকার, ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামের জন্যে আমাদের কী দরকার সেগুলো হচ্ছে ইন্টারেস্ট, তোমাকে কিন্তু তার মধ্যে ইন্টারেস্ট রাখতে হবে। প্রিপারেশন মানে প্রস্তুতি নিতে হবে, পারফরমেন্স ঠিক রাখতে হবে। যাক, এখানে তোমাদের এগুলো দিয়েছে, এগুলো তোমরা সলভ করতে পারো, ঠিক আছে। দেখো এখানে তোমাদের এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এইটা তোমাদের কিন্তু জানা দরকার। দেখো কেরিয়ার, এই যে কেরিয়ার আসছে অনেকগুলো ভাগ থেকে, ঠিক আছে। গোল, ঠিক আছে, তোমার গোল কি থাকতে হবে, ঠিক আছে। তুমি যে সরকারি চাকরি পরীক্ষা দেবে, কম্পিটিটিভ এক্সাম দেবে, যে তোমার কোন দিকটা ফোকাস আছে, রেলের দিকে নাকি কোনো টিচিং লাইনে, কোনো এর দিকে নাকি অমুক তমুক যেগুলো আছে সেগুলো কিন্তু তোমার একটা গোল ফিক্সড করতে হবে, ঠিক আছে। যে আমাকে 5 বছরের আমি এই যে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিলাম, এই আমার একটা গোল সেট করে রাখতে হবে। স্কিল, তুমি এই যে কম্পিটিটিভ এক্সাম যে দিচ্ছ তোমার কিন্তু একটা স্কিল হচ্ছে, মানে স্কিল তোমাকে শিখতে হবে, ঠিক আছে। এডুকেশান, শিক্ষা, ভ্যালু, তোমার নিজের একটা ভ্যালু রাখতে হবে, ইন্টারেস্ট রাখতে হবে, ঠিক আছে। কেরিয়ারের উপরে ইন্টারেস্ট রাখতে হবে, এক্সপিরিয়েন্স নিতে হবে, ঠিক আছে, সেটা ইন্ডাস্ট্রিয়ালেও নিতে পারো বা তুমি কোনো কোচিং থেকে নিতে পারো। আরও সমস্ত যে এডুকেশান, তুমি ধরো ডিপ্লোমা করছো, এরপরে তুমি বিটেক করতে পারো, এমটেক করতে পারো, পিএইচডি করতে পারো, তো সেই ক্ষেত্রে তোমার এডুকেশান সিস্টেমটাও কিন্তু তোমাকে কিন্তু রাখতে হবে, ঠিক আছে। আর ভ্যালু রাখতে হবে, ঠিক আছে, ভ্যালু হারিয়ে ফেললে হবে না, ঠিক আছে। এবার হচ্ছে টেক কেয়ার মানে হচ্ছে এই যে টেক কেয়ার, আমি যেগুলো এতগুলো বললাম, তোমাকে কিন্তু কম্পিটিটিভ এক্সামটাকে একটা যত্ন সহকারে কিন্তু তোমাকে করতে হবে। টেক কেয়ার কীভাবে নেবে দেখো, ডু দ্য স্মার্ট ওয়ার্ক অ্যান্ড হার্ড ওয়ার্ক, স্টাডি অফ 6 আওয়ার অর দ্য মোর অফ দ্য এভরিডে, ঠিক আছে। প্রত্যেক দিন তোমাকে কিন্তু 6 ঘন্টা করে পড়াশোনা করতে হবে। সেটা স্মার্ট ওয়ার্কের ক্ষেত্রে, স্মার্ট ওয়ার্ক মানে হচ্ছে তুমি 3 ঘন্টার পড়াটাকে তুমি 1.5 ঘন্টায় কমপ্লিট করলে, বা রাত্রির 3 ঘন্টার পড়াটাকে 1.5 ঘন্টা কমপ্লিট, তোমার স্মার্ট ওয়ার্ক, তুমি যেন সেই কনসেপ্টটা তোমার জানা থাকে। আর হার্ড ওয়ার্ক মানে হচ্ছে তোমাকে সম্পূর্ণভাবে পরিশ্রম করতে হবে, 6 ঘন্টাই তোমাকে দিতে হবে, ঠিক আছে।
রিড অফ মেনি অফ বুক, সিলেক্ট অনেক বই তোমাকে সিলেক্ট করে নিতে হবে পড়াশোনার জন্য। মেক অফ শর্ট নোট, তোমাকে শর্ট নোট তৈরি করতে হবে। টেক অফ মক টেস্ট, তোমাকে মক টেস্টের জন্য তৈরি হতে হবে বা প্রস্তুতি হতে হবে, প্রস্তুত নিতে হবে, ঠিক আছে। স্টার্ট অফ দ্য আর্লি অফ দ্য প্রস্তুতির জন্যে তোমাকে প্রত্যেক দিন তোমার কিন্তু ডিসাইড করতে হবে, আলোচনা করতে হবে। সি অফ দ্য ওল্ড কোশ্চেন, ট্রাই টু সলভ, মানে তোমাকে কিন্তু পুরোনো কোশ্চেনগুলোকে কিন্তু সলভ করতে হবে। মেক ইউর রুটিন ওয়ার্ক চার্ট, ঠিক আছে। ওয়ার্ক চার্ট মানে হচ্ছে তোমাকে প্রত্যেক দিন তোমাকে সেই সাবজেক্টের একটা চার্ট বানাতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে ওয়ান্স অফ দ্য রাইট অল, ঠিক আছে, তোমাকে কিন্তু সবগুলোকে ঠিকঠাক করে দেখতে হবে, প্রিপেয়ার করতে হবে। ডু ইট, রিড রিড মানে পড়াশোনা করতে হবে। রাইট নোট মানে তোমাকে কিন্তু মানে সঠিক নোট তৈরি করতে হবে। টেক গাইডলাইন্স মানে তোমার টিচার যে গাইডলাইন্সগুলো দেবে, বা তুমি যদি সেলফ স্টাডি করো সেই ক্ষেত্রে তোমাকে তোমাকে কিন্তু টিচার বানিয়ে নিতে হবে, ঠিক আছে। ইউটিউব চ্যানেল আছে, সেখানে বিভিন্ন ধরনের টিচার থাকে, সেই টিচারের যে কনসেপ্টগুলো আছে সেগুলোকে গাইডলাইন্স হিসাবে তোমাকে নিতে হবে। গেট কীভাবে পাবে, কীভাবে সেট করবে, কীভাবে যাবে। বি কনফিডেন্ট, তোমার কিন্তু মনের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি করতে পারবো, আমি সরকারি চাকরি পাবো। এবার হচ্ছে তোমাকে প্রত্যেক দিন কিন্তু রিড অফ নিউজ পেপার, মানে প্রত্যেক দিন কিন্তু খবর কাগজ পড়তে হবে। সেটা এখন আজকাল ডিজিটাল এসে গেছে, গুগলে দেখবে বিভিন্ন ধরনের নিউজ দিচ্ছে, সেগুলো তোমাকে জানতে হবে। সেটা খেলার বিষয় হোক বা আজকে কী ঘটনা ঘটলো সেগুলো তোমাকে জেনে রাখতে হবে। ফিজিক্যাল এক্সারসাইজ, তোমাকে কিন্তু প্রাথমিকভাবে খেলাধুলাটাকেও মেনটেন করতে হবে, ঠিক আছে। এবার তোমাকে কী এড়িয়ে চলতে হবে, অ্যাভয়েড করতে হবে, সেটা মাল্টিটাস্কিং, অনেকগুলো কাজ যদি তোমার থাকে। লুজ অফ কনসেন্ট্রেশন, তুমি যদি কোনো কাজে খুবই কম মনোযোগ দাও, ডিস্ট্রাকশান, তোমার ধরো তো কেউ তোমার পাশের বাড়িতে গান চালিয়েছে বা তোমাকে কোনো জিনিসে ডিস্ট্রাকশান করছে, সেগুলোকে কিন্তু তোমাকে অ্যাভয়েড করতে হবে। মুভ দ্য অ্যারাউন্ড মানে পাশাপাশি চারদিকে কী হচ্ছে সেগুলো খেয়াল দিলে হবে না। লুজ অফ স্লিপের, কম ঘুমোলে হবে না, ভালোভাবে ঘুমোতে হবে, ঠিক আছে। একটা মানুষ 7 থেকে 8 ঘন্টা ঘুমায়, ঠিক আছে। তার মধ্যে তোমাকে 8 ঘন্টার জায়গায় তুমি যদি 10 ঘন্টাও ঘুমো, তো সেক্ষেত্রে তোমার তোমার ফেসিয়াল যেটা আছে সেটা কিন্তু ঠিকঠাক থাকে, ঠিক আছে। আনহাইজিন ফুড মানে যেগুলো হচ্ছে লিকুইড জাতীয় খাবার, সেগুলো কিন্তু খেলে হবে না। ওভার হিটিং, ওয়াটার কিন্তু তোমাকে পান করতে হবে, ঠিক আছে। তারপর যে তোমাকে টেনশান করলে হবে না, ঠিক আছে। এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে লিসিটিং স্কিল মানে শোনার দক্ষতা। অ্যাবিলিটি অফ দ্য অ্যাকুরেটলি অফ দ্য কমিউনিকেশান প্রসেস, ঠিক আছে। মেসেজ অফ কমিউনিকেশান প্রসেস, সঠিকভাবে মানে সেটাকে রিসিভ করা, এবং সেগুলো একটা কমিউনিকেশান প্রসেস মানে হচ্ছে যোগাযোগ পদ্ধতি কীভাবে, সেটা বার্তার ক্ষেত্রে হোক বা রিসিভ মানে হচ্ছে গ্রহণ করা, ঠিক আছে, গ্রাহক, ঠিক আছে। অ্যাকচুয়ালি তোমাদের কী করতে হবে, অ্যাকুরেটলিভাবে ধরো তোমার বন্ধু, আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমার একটা বন্ধু ফোন করেছে, ঠিক আছে। তুমি কি করবে, তুমি কি আগে যে বলবে যে বন্ধু কী বল, কী খবর, কী বলতে চাস, সেটা বলবে না। তারপর তুমি ফোনটা উঠাবে, হ্যালো, কী বলতে চাইছিস বল। তো সেই ক্ষেত্রে তুমি সেরকম কিন্তু শুনে কিন্তু প্রথমে গ্রাহকের কথাটা শুনবে। ধরো তোমার টিচার তোমাকে ফোন করেছে, কী কারণে তোমাকে ফোন করেছে সেটা আগে তুমি জানবে, যে স্যার কেন আমাকে ফোন করেছেন বলুন, কী দরকার। তো সেই ক্ষেত্রে তুমি মেসেজটা আগে নিয়েই কিন্তু তারপরে তুমি কিন্তু রিপ্লাই দেবে, বা তার উত্তরে কিন্তু তুমি কমিউনিকেট করবে, মানে তোমাদের যোগাযোগ ব্যবস্থাটা যেন ডিফারেন্সিয়ালি হয়, ঠিক আছে। দেখো এবার হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং আর প্যাসিভ, ঠিক আছে। অ্যাক্টিভ মানে হচ্ছে যখন তুমি কোনো জায়গায় থাকছো থেকে শুনছো। আর প্যাসিভ মানে হচ্ছে ধরো ওই মোবাইলের কথা, ঠিক আছে, মোবাইল ফোন বা টিভির মধ্যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, কারোর কথা শুনছো, ঠিক আছে, এইটা।
দেখো এখানে ইনফ্যাক্ট অফ লিসেনিং জাস্ট অফ ইম্পর্টেন্ট অফ স্পোকিং, বলতে গেলে প্রথম ফ্যাক্ট হচ্ছে তোমাকে কিন্তু কথার যে এটা আছে, সেটা কথাবার্তা যে বিষয়টা আছে, ধরো তোমার ক্লাসে একটা সাবজেক্ট পড়ানো হচ্ছে, সেই সাবজেক্টের বিষয়গুলোকে কিন্তু তুমি প্রথমে কী করো, শোনো। তো সেই ক্ষেত্রে ধরো ইন্টারভিউতে গেলে তোমাকে প্রথমে, তুমি তো কোশ্চেন করো না, তোমাকে কিন্তু ইন্টারভিউ কোশ্চেন করে। তো সেই ক্ষেত্রে তোমার ফ্যাক্টটা আগে জানতে হবে, তোমাকে প্রথমে শুনতে হবে, তারপর আগে শোনো তারপরে বলো। একটা কথা আছে, তুমি আগে কারোর কথা শোনো তারপরে তুমি কাউকে বলো, ঠিক আছে। বিগিনিং অফ দ্য গুড লিসেনার অফ দ্য হেল্প অফ দ্য সলভ প্রবলেম। প্রথমে কী হচ্ছে, তুমি ভালোভাবে শুনলে, শোনার পর ধরো কেউ তোমার কাছ থেকে সাহায্য চাইছে, সেটাকে তুমি সলভ করে দিলে। রিলিফ ইমপ্রুভ অফ রিলেশনশিপ, মানে তুমি কিন্তু এইটা রিলেশনশিপের ক্ষেত্রেও দেখা যায়, মানে কারোর সাথে তুমি ধরো তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, বা ধরো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করতে চায়, বা তাকে কী বলতে হ্যাপি করতে যায়। তো সেই ক্ষেত্রে তাকে কিন্তু একটা ভালো গুড রিলেশনশিপ করতে, মানে ভালো সম্পর্ক করতে গেলে কিন্তু তাকে ইমপ্রুভ করতে হবে, সে কি তার যোগ্য না যোগ্য মানে নয়। তো সেক্ষেত্রে তাকে কিন্তু বলতে হবে, ঠিক আছে। ইন দ্য এফেক্টিভ, এইগুলো তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। অনেকটা ক্লাসটা নিয়ে নিলাম, ঠিক আছে। এবার হচ্ছে লং টার্ম মেমোরি, ঠিক আছে। লং টার্ম মেমোরি কি, মানে লং টার্ম মেমোরি কী বলেছে, লং টার্ম মেমোরি ইজ দ্য এনিথিং রিমেম্বার দ্যাট অফ দ্য হ্যাপেন দ্য মোর অফ ফিউ মিনিট। লং টার্ম মেমোরি মানে বলতে, মানে যে কোনো বলছি এনিথিং ইউ রিমেম্বার, তুমি কিন্তু যে কোনো কে মনে রাখতে পারো, হ্যাপেন মানে কোনো একটা ঘটনাকে তুমি মনে রাখছো। ধরো 7 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, তোমার বাড়ির কাছে। সেটা কিন্তু তুমি কিন্তু তোমার লং টার্ম মেমোরিতে বলবে হ্যাঁ 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 ওই দিনেই অ্যাক্সিডেন্টটা হয়ে যেত। তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু সেই লং টার্ম মেমোরি, আর একটা হচ্ছে আমাদের মেমোরির দুটো ভাগ হয়, একটা লং টার্ম মেমোরি আর শর্ট টার্ম মেমোরি। লং টার্ম মেমোরির মধ্যে কোনো দুর্ঘটনা, কোনো ধরো 10 বছরের কথাটাকে আমরা 13 বছর বা 14 বছর, বা সেই লং টার্ম মেমোরিতে আমার সেট হয়ে গেল, ঠিক আছে। আর শর্ট টার্ম মেমোরি মানে ধরো ছোটো ছোটো কথা বা ছোটো ছোটো ঝগড়া ঝামেলা যেগুলো আছে, সেগুলো শর্ট টার্ম মেমোরিতে যে আপডেট হয়, ঠিক আছে। ফিউ টাইম মানে তুমি ধরো কম্পিটিটিভ এক্সামে তুমি যে কোচিংয়ে পড়াশোনা করো, তোমার টিচার কিন্তু তোমাকে সেটা কী হলো, বেসিক্যালি তোমাকে কনসেপ্টে তোমার যে কথাগুলো বললো সেগুলোকে তুমি কী করলে, শুনলে, শোনার তোমার লং টার্ম মেমোরিতে কিন্তু সেটা জমাট থাকবে। এবং ধরো তোমার ছোটো ছোটো কথা তোমাকে টিচার রাগ করলো বা এ করলো, অমুক তমুক কথা বলে ফেললো, তো সেই ক্ষেত্রে সেগুলো শর্ট টার্ম মেমোরিতে যে সেট হয়ে থাকে, ঠিক আছে। লং টার্ম মেমোরিজ অল আর নট অফ দ্য ইকুয়াল টু স্ট্রেঞ্জ, ঠিক আছে। যে কোনো সমানভাবে সেটা খুবই ক্ষমতাশীল হয় না, ঠিক আছে। স্ট্রঙ্গার মেমোরি এনেবল অফ দ্য রিকল অফ দ্য ইভেন্ট, ঠিক আছে। প্রসিডিওর অফ দ্য ডিমান্ড এক্সাম্পল অফ পেয়ার ইজ দ্য ক্যাপিটাল অফ ফার্নেস, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি সেটাই বলে দিয়েছে, বুঝতে পারলে। বুস্ট ইয়োর মেমোরি পাওয়ার, দেখো বুস্ট অফ ট্রেনিং, এটা বুস্ট অফ এইটা তোমরা অ্যাপ্লাই করতে পারো জীবনে। ট্রেন ইয়োর ব্রেন, তোমার ব্রেনটা কিন্তু একটা ট্রেন, ঠিক আছে। টাইপস অফ মেমোরি, একটা হচ্ছে সেন্সরি মেমোরি ইজ দ্য অ্যাবিলিটি অফ impression of sensor of the information after to original symbols of the শেষেস, ঠিক আছে। হ্যাঁ দেখো আমি তোমাদের বলে দিলাম শর্ট টার্ম, দেখো এখানে তোমাদের কিন্তু মেমোরি সেন্সিয়াল মেমোরি, যেটাকে লং টার্ম মেমোরি বলা হচ্ছে, ঠিক আছে। আর শর্ট টার্ম বলে ক্লোজ রিলেটিভ ওয়ার্কিং মেমোরি, ভেরি শর্ট। যেমন ধরো একটা বিয়েবাড়ি লেগেছে, বিয়েবাড়ির কথাটা বলছি, ঠিক আছে। বিয়েবাড়িতে কী খেলে, বিয়েবাড়িতে কার সাথে কথাবার্তা বললে, কে এসলো, সেগুলো কী হয় তোমার মেমোরিতে যে লোড হয়ে থাকে। ধরো সেগুলোকে নিয়ে তুমি বাড়িতে এসে ভাবলে যে আর একটু এনজয় করতে পারলাম না, আর একটু এনজয় করলে ভালো হতো।
সেগুলো তোমার মেমোরিতে কী হয়, শর্ট টার্ম মেমোরিতে সেগুলো লোড হয়ে যায়, ঠিক আছে। অটোমেটিক তুমি 6-7টা মানে 2-3 দিন পরে ধরো কেউ তোমার পাড়ার লোকে কেউ আসলো, এসে তোমাকে জিজ্ঞাসা করলো, ভাই বিয়ে বাড়িতে গেছিলিস, বিয়ে দেখতে গেছিলিস, সেই ক্ষেত্রে তুই কী দেখে এসলি, তো সেইগুলো তোমার মেমোরির মধ্যে সেগুলো কিন্তু এখনও আপডেট আছে, ঠিক আছে। সেইগুলোকে কিন্তু শর্ট টার্ম মেমোরির মধ্যে ঢেলে দেওয়া হয়। বা তুমি জব করছো, 8 ঘন্টা তুমি যে কাজ করে আসলে সেগুলো ভাবলে, এবার তারপরে তোমার এই যে 8 ঘন্টা তুমি কাজ করলে, কাজ করার পর তুমি একটা প্যানিক হতে পারো, এসে তুমি কিন্তু কী করো, শুয়ে পড়ো, তো সেই ক্ষেত্রে তোমার মেমোরি তখন আর কাজ করার কোনো থাকে না, তখন সেই মেমোরি লস হয়ে, মানে মেমোরি লস নয়, মেমোরি হার্মফুল হয়ে যায়, ঠিক আছে, বুঝতে পারলে। এবার হচ্ছে নোট টকিং, ঠিক আছে। ইউজ অল সোর্সেস, ঠিক আছে। নোট টকিং মানে যে নোটটা তৈরি করছো, অল সোর্সেস তোমাকে কিন্তু সব জায়গায় ইউজ করতে হবে, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ড মানে যদি তুমি বুঝতে পারো, টেক অফ নোট মানে তোমাকে বুঝতে হবে এবং বোঝাতে হবে, বা সেই সম্পর্কে জানতে হবে, বুঝে সেগুলোকে তুমি ইউটিউব থেকে দেখতে পারো। তুমি যে ধরো কোনো একটা টপিক বা কম্পিটিটিভ এক্সামের কোনো কোশ্চেন বুঝতে পারলে না, কোনো সাবজেক্ট বুঝতে পারলে না, তো সেই ক্ষেত্রে সেইগুলোকে বলছে টেক অফ নোট, মানে তুমি সেই যে টপিকটা তুমি বানাচ্ছ সেই টপিকটার কিন্তু নোট তৈরি করতে হবে, ঠিক আছে। লিনিয়ার নোট হেডিং, সাব হেডিং, পয়েন্ট, ঠিক আছে। লিনিয়ার লোডিং মানে নোট মানে হচ্ছে ধরো তুমি একটা নোট তৈরি করছো, সেই নোটের তোমার বিগ পয়েন্ট, ঠিক আছে। সাব হেডিং ধরো তুমি একটা সাব হেডিং করলে, সাব হেডিং, এবং সেটাকে পয়েন্ট করলে, ঠিক আছে। পয়েন্ট মানে হচ্ছে ধরো তুমি একটা লিখছো যে আজকাল খবরে খুব চাহিদা আছে, কিসের চাহিদা আছে, ধরো বেশি চাহিদা আছে, কম চাহিদা আছে, তুমি সেই কম চাহিদার তোমার উত্তরে আছে, তুমি কম চাহিদাটাকে পয়েন্ট করলে, ঠিক আছে। এবার হচ্ছে প্যাটার্ন নট দ্য রাইট অফ দ্য টপিক দ্য সেন্টার দ্য পেজ, প্যাটার্ন নোট, ঠিক আছে। রাইট দ্য টপিক সেন্টার দ্য পেজ, ইউজ ফর দ্য কিওয়ার্ড রিডিং অফ দ্য আইটেম, ঠিক আছে। অ্যাডিট অফ দ্য এক্সট্রা অফ দ্য আইটেম অফ দ্য ইন্ডিকেট লিঙ্ক, ঠিক আছে। এখানে তোমরা একটু পড়ে নেবে, বুঝে নেবে। হাউ টু টেক অফ নোট, কেমন করে তোমরা নোটটা তৈরি করবে, ঠিক আছে। সামারাইজ মানে হচ্ছে বি কনসেন্স, মানে তুমি বি অ্যাজ দ্য নিড অফ পসিবল, ঠিক আছে। না, সামারাইজ মানে হচ্ছে ধরো একটা টপিক লিখছো, সেটাকে বারবার সামারাইজ করা, মানে বেসিক্যালি কনসেপ্ট জানতে গেলে তোমাদের বেশ সামারাইজ করা, তারপরে হচ্ছে তোমাকে সেই সব নোটটাকে পসিবল তৈরি করতে হবে। ইউজ ফর দ্য হেডিং, নাম্বার পয়েন্ট, তোমাকে হেডিং করতে হবে, নাম্বার করতে হবে। যারা নোট তৈরি করে তারা অবশ্যই জানো, ঠিক আছে। এবার হচ্ছে টেকিং দ্য নোট অফ রিটেন মেটেরিয়াল মানে হচ্ছে যেগুলো লিখছো এবং যে নোটগুলো তৈরি করছো সেগুলো কি বলছে, হোয়েন দ্য টেকিং দ্য নোট দ্য রাইটিং মেটেরিয়াল অফ দ্য হ্যাভ দ্য টু দ্য ফলোয়িং। তারপর হচ্ছে আইডেন্টিফাই অফ ম্যান অফ দ্য পয়েন্ট অফ প্যারাগ্রাফ, ঠিক আছে। তোমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে, মেন পয়েন্টগুলো তোমাকে জানতে হবে। ধরো তুমি ক্লাস 10-এ যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে একটা এক্সাম্পল আমি তুলে নিচ্ছি। ধরো তুমি একটা প্যারাগ্রাফ লিখছো, ঠিক আছে। ধরো এপিজে আব্দুল কালাম স্যারের বা মাদার টেরিজার যে প্যারাগ্রাফ, বা তুমি রবীন্দ্রনাথ ঠাকুর বা স্বামী বিবেকানন্দ এর একটা প্যারাগ্রাফ লিখছো। প্যারাগ্রাফ লেখার বা লেটার লিখছো বা চিঠি লিখছো, অমুক তমুক যেগুলো আছে সেগুলোকে তুমি কি মেন পয়েন্টগুলো কিন্তু আইডেন্টিফাই করো। বা দেখবে শূন্যস্থান পূরণ যারা করে তারা কিন্তু মেন পয়েন্টগুলো দেখে নেয়, যে ধরো একটা দিয়েছে এ ড্যাশ বয়, ধরো এ গুড বয়, ঠিক আছে। তাহলে এই যে গুডটা কি হচ্ছে, এর মেন পয়েন্ট, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু প্যারাগ্রাফেও দেখবে মেন পয়েন্ট কোনগুলো, এই যে যেমন ম্যাটেরিয়াল নোট বা যেগুলো বললাম সেগুলো। দ্য ট্রান্সফরমার অফ দ্য পয়েন্ট অফ দ্য নোট ফ্রম শো দ্য পয়েন্ট লিঙ্ক। এই তারপরে যে কোশ্চেন, এই স্ট্র্যাটেজিটা তোমরা পড়ে নেবে। দেখো এখানে তোমাদের দুটো পয়েন্ট বলে দিচ্ছি। বি টেকিং স্ট্র্যাটেজি মানে পড়ার ধাপ, ঠিক আছে। মানে টেস্ট, টকিং দ্য স্ট্র্যাটেজি টেস্ট। বি প্রিপেয়ার, তোমাকে প্রস্তুতি নিতে হবে, পজিটিভ অ্যাটিটিউড রাখতে হবে, ঠিক আছে। ইতিবাচক সবসময় রাখতে হবে। তারপর হচ্ছে এখানে তোমাদের দিতে হবে। তারপরে রিড অফ দ্য
টেস্ট ডাইরেকশান ইউর ভেরি কেয়ারফুলি অফ দ্য ওয়াচ ডিটেল, মানে সময়ের সাথে সাথে তোমার যে পরীক্ষার যে ডাইরেকশান বা দিকটা সেটা খুবই যত্নভাবে তোমাকে পড়াশোনা ঠিকঠাক করে করতে হবে, ঠিক আছে, এখানে বলে দিয়েছে। কোশ্চেন অ্যান্ড টাইপ, তোমাকে দেখতে হবে যে কোশ্চেন, ধরো তোমার এমসিকিউ আছে, মাল্টি চয়েস কোশ্চেন আছে, ম্যাচ অফ ফলোয়িং, তোমাকে ধরো 2021, 22, 23, 18, 19, 20, 21, 22, 23, 24 এই সালগুলোর কিন্তু তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে। ফিল ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক, মানে শূন্যস্থান পূরণ করতে হবে। কানেক্ট টু পার্ট অফ দ্য সেন্টেন্স উইথ দ্য অ্যাপ্রোচ দ্য ওয়ার্ড, এখানে তোমাদের কিন্তু সেগুলো বলে দিয়েছে, বুঝতে পারলে। দেখো এখানে তোমাদের কম্পিটিটিভ এক্সামের একটা প্যাটার্ন দিয়েছে, দেখো এখানে ফার্স্ট পেপার 1 রিজনিং অ্যাবিলিটি, এখানে 25টা কোশ্চেন থাকবে, 25 মার্কসের, ঠিক আছে, টাইম থাকবে 2 ঘন্টা, ঠিক আছে। পেপার 2 এ জিকে, কারেন্ট অ্যাফেয়ার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25, এখানে টোটাল 50 নম্বরের ফাইন্যান্সিয়াল মার্কেটিং 50 নম্বর, ঠিক আছে। আদার এক্সামের ক্ষেত্রে তোমাদের অন্যান্য দেখো যে ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, এখানে তোমাদের এক্সাম্পল দিয়েছে, ঠিক আছে, এরকম পরীক্ষার প্যাটার্ন হয়, এটাই তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে, ঠিক আছে। দেখো ইউপিএসসি সিসিএসটি লাইন্স অফ রিডিং কম্প্রিহেনশন, রিজনিং, কোয়ান্টিটি অ্যাপটিটিউড, ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে, দেখলাম। তো চলো আজকের টপিক এখানে এন্ড করছি। অ্যানলক